This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। আবারও চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ, এবার জঙ্গলমহলে। ঝাড়গ্রামের জাম্বনির খাটপুরা এলাকায় দুই যুবককে মারধরের ঘটনা ঘটেছিল গত 22শে জুন। হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের। 9 দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর ঝাড়গ্রাম হাসপাতালে মৃত্যু হলো একজনের, আরেকজন এই মুহূর্তে লড়াই চালিয়ে যাচ্ছে। বউবাজার সল্টলেকের পর এবার ঝাড়গ্রাম। চোর সন্দেহে গণপিটুনির জেরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো বছর 23-এর এক তরুণের। নিহতের নাম সৌরভ সাউ, ঝাড়গ্রামের বেনাগেড়িয়া গ্রামের বাসিন্দা। সূত্রের খবর, গত 22শে জুন সৌরভ ও তার বন্ধু অক্ষয় স্কুটি নিয়ে জাম্বনি এলাকার খাটখুড়ায় ঘুরতে গিয়েছিলেন। চোর সন্দেহে সেই সময় তাদের উপর চড়াও হয় স্থানীয় বাসিন্দারা। দুজনকে ব্যাপক মারধর করে ফেলে রাখা হয়। পরে পুলিশ গিয়ে দুই যুবককে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ভর্তি করে। রবিবার মৃত্যু হয় সৌরভের। ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, খাটখুড়া এলাকায় সেদিন রাস্তা নির্মাণের কাজ চলছিল। ঠিকাদারি সংস্থার মালপত্র একটি গাড়িতে রাখা ছিল। ওই গাড়ি থেকে জিনিসপত্র চুরি যাচ্ছে বলে অভিযোগ ওঠে। সেখানে অচেনা সৌরভদের দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়ে গ্রামবাসীরা। ঝাড়গ্রাম পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। কয়েকদিন আগে ছেলে ধরা সন্দেহে উত্তর 24 পরগনার একাধিক জায়গায় গণপিটুনির ঘটনা ঘটেছে। গুজব রুখতে একটানা প্রচার চালায় পুলিশ। তার রেশ কাটতে না কাটতে এবার চোর সন্দেহে জায়গায় জায়গায় গণপিটুনির ঘটনা ঘটে চলেছে। হঠাৎ করে আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা বাড়ছে কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। গোয়া দণ্ডপাঠের রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে বউবাজারে পিটিয়ে খুনের ঘটনায় ধৃত হোস্টেল আবাসিকদের বয়ানে একটা চূড়ান্ত বিভ্রান্তি পাওয়া যাচ্ছে। ঘটনার দিন ঠিক কি ঘটেছিল বউবাজারের ছাত্রাবাসে? ধৃত 14 জন আবাসিকের পরস্পর বিরোধী বয়ান থেকে সেই জট ছাড়াতে হিমশিম খেতে হচ্ছে গোয়েন্দাদের। তবে তদন্তকারীরা নিশ্চিত হোস্টেলের আবাসিক প্রাক্তন ছাত্র শঙ্কর বর্মনের মোবাইল ফোন চুরি থেকেই সেই ঘটনার সূত্রপাত। মোবাইল চোর সন্দেহে খাস কলকাতায় পিটিয়ে মারা হলো এক যুবককে, তা আবার সরকারি হোস্টেলে। এবার সেই হোস্টেলে ধৃত আবাসিকদের জেরা করে ধন্দে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন জনের বিভিন্ন রকম বয়ানে অধরা ঘটনাক্রম। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে হোস্টেলের আবাসিক প্রাক্তন ছাত্র শঙ্কর বর্মনের মোবাইল ফোন চুরি গেছিল। তারপরই মোবাইল চোর সন্দেহে ইরশাদকে ধরে হোস্টেলের ভেতরে নিয়ে যাওয়া হয়। শঙ্কর এই ঘটনার নেতৃত্ব দিয়েছিল বলে পুলিশকে জানিয়েছে কয়েকজন ধৃত আবাসিক। শঙ্কর বর্মনের বাড়ি কোচবিহারের দিনহাটার প্রত্যন্ত গ্রাম বড়ভিটায়। প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে MA পাশ করার পর উদয়ন হোস্টেলেই থাকতেন শঙ্কর। ফোন হারিয়ে যাওয়ার কথা বৃহস্পতিবার শঙ্কর তার বাড়ির লোকদেরকেও জানিয়েছিলেন। ওর সঙ্গে কথা হয়েছে যে ও মোবাইল হারিয়েছে, তো সিম কিনতে গেছে একটা দোকানে, তো বলে এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। আমার দাদার একটা বন্ধু থাকে ওখানেই, ওই আলাদা একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তো ও বলছিল যে এইরকম এরকম ব্যাপার, আমাকে ফোন করছে, তো আমি এখন তোমাকে বাড়িতে জানানো একটু দরকার, ওই জন্য ফোন করলাম। প্রাক্তন ছাত্র হওয়া সত্ত্বেও কি করে শঙ্কর হোস্টেলে থেকে গেছে? পুলিশ জানতে পেরেছে এজন্য উদয়ন হোস্টেলে নাইট গার্ডে কাজ নিয়েছিল শঙ্কর। ধৃতদের মধ্যেই রয়েছে এমনই একজন প্রাক্তনী দুধকুমার মণ্ডল। কাকদ্বীপের ফটিকপুকুরের বাসিন্দা দুধকুমার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে MA পাশ করেছেন। উদয়ন হোস্টেলের আবাসিক হয়ে থাকতে এখানে রাধুনের হেল্পার হিসেবে কাজ করতেন দুধকুমার। কলকাতাতে ওই কি কলেজে ওখানে যে পড়াশোনা করবে গেল, সেরকম পয়সা করি তো নেই। তারপরে যে তার দাদা কাজ করে পাঠায়, আর ও টিউশনি করে, এই করে পড়াশোনা করছে। তার মধ্যে এই যে কি হয়ে গেল ও কেউ বলতে পারেনি। ইতিমধ্যে হোস্টেলের উল্টো দিকের দোকানে CCTV ফুটেজ পুলিশের হাতে এসেছে, যেখান থেকে ইরশাদ আলমকে ধরে হোস্টেলের ভেতরে নিয়ে যাওয়ার নিশ্চিত প্রমাণ রয়েছে। কিন্তু তারপর হোস্টেলের ভেতরে কি হয়েছিল, ঠিক কারা ইরশাদ আলমকে মারধর করেছিল, সেই ঘটনাক্রম বের করাই এখন গোয়েন্দাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বউবাজারে ইরশাদ আলমকে পিটিয়ে মারার ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে 14 জন। 14 জনের বয়ান বারবার ভিন্ন হওয়ায় তাই এখনো পর্যন্ত ঘটনাক্রম সাজানো যাচ্ছে না। এই ঘটনায় 14 জন ছাড়া আর কেউ আছে কিনা সেটাও পুলিশ বারবার যাচাই করছে। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল CV আনন্দ বোস। চরিত্র হননের চেষ্টার অভিযোগে রাজ্যের প্রশাসনিক প্রধানকে কাঠগড়ায় তুলেছেন তিনি। নবনির্বাচিত 2 তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ জটিলতার আবহে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, মেয়েরা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। আর তারই প্রেক্ষিতে রাজ্যপাল মামলা করার হুঁশিয়ারি দিলেন। এবং এই ঘটনার পর, তারই হুঁশিয়ারির পর খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। আর এই ইস্যুতে কড়া ভাষায় রাজ্যপালকে নিশানা করেছে
তৃণমূল কংগ্রেস। I will file a defamation case against the individual Mamata Banerjee, who happens to be the Chief Minister. বাংলায় বেনজির। রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সংঘাতের আবহেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজনৈতিক মহলে প্রশ্ন, রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে প্রশাসনিক প্রধানের সংঘাত কি এবার ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গেল? Mamata Banerjee has crossed all the limits. She has to function within the requirements of civilized conduct. As a Chief Minister, I gave her all regards and respect, considering her as my esteemed constitutional colleague. But she feels that she can bully anybody and cast aspersions on my character. গত 2রা মে রাজভবনে এক মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন। জানিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাপানোতর শুরু হয়। আত্মপক্ষ সমর্থনে রাজভবন সিসিটিভি ফুটেজ দেখানোর বন্দোবস্ত করে। সেই সঙ্গে ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী ও পুলিশ বাদে যে কেউ আবেদন করে নির্দিষ্ট সময়ের মধ্যে রাজভবনে গিয়ে ওই ফুটেজ দেখতে পারে। এই প্রসঙ্গেই বিস্ফোরক দাবি করেন খোদ মুখ্যমন্ত্রী। माननीय राज्यपाल বলছে दीदीगिरी नहीं चलेगा, लेकिन राज्यपाल पहले आपको तो पदत्याग करना चाहिए। हु आर यू टू टर्चर द উইমেন? এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে, কপিটা আমার কাছে আছে, আমি পেয়েছি এক জায়গা থেকে। যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে। আর একটা ভিডিও আমি পেলাম পেন ড্রাইভ, আরও কীর্তি কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। এখানেই শেষ নয়, সম্প্রতি বরানগর ও মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূলের 2 জনপ্রতিনিধির শপথ ঘিরে তৈরি হয় জটিলতা। রাজভবনে নয়, বিধানসভাতেই শপথ নেওয়ার দাবিতে তারা ধর্নায় বসেন। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। As an individual, she has no right to do character assassination through lies and damned lies frequently uttered. It is not megalomania, it is Mamata mania. Yes, that cannot be tolerated. স্বাভাবিকভাবেই এই বিষয়টিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাপানোতর শুরু হয়েছে। এই যে ইন্ডিকেশন, অর্থাৎ যে ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে করলেন, এই মন্তব্য মহামান্য রাজ্যপাল অর্থাৎ সাংবিধানিক প্রধানকে অপমান করা। তার তো ব্যক্তিগত মান সম্মান আছে, প্লাস পদের মান সম্মান আছে। তো সবাই তিনি কোর্টে যাবেন, ঠিক করেছেন। তো তাতে আমরা তো কেউ কিছু বলতে পারি না। কোর্টে যান, গিয়ে কোর্টে বিচার হওয়া উচিত। মানহানির মামলা কে করে? যার নিজের মান আছে সে তো মানহানির মামলা করে। যার দপ্তরের কর্মরতা মহিলা, তার বিরুদ্ধে 2বার যৌন নির্যাতনের অভিযোগ করেছে হেয়ার স্ট্রিট থানায়, যার বিরুদ্ধে উড়িষ্যার নৃত্যশিল্পী দিল্লির 7 স্টার হোটেলে 5 স্টার হোটেলে দর্শনের অভিযোগ করেছেন, তার মান সম্মান আছে বলে আপনি মনে করেন? আর যার নিজের মানই নেই সে আবার কি মানহানির মামলা করবে? আগামী দিনে কোথাকার জল কোথায় গড়ায়, রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সম্পর্ক কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ মামলার কেস ডায়েরি লিখছেন সিভিক ভলান্টিয়ার। হ্যাঁ, পুলিশের এই বেনিয়ম ধরে ফেলায় নিরাপত্তা প্রত্যাহার করা হবে। কার? বিচারকের। একটি মামলার পর্যবেক্ষণে এমনটাই উল্লেখ করেছেন মালদার চাঁচল আদালতের এক বিচারক, যার জল হাইকোর্ট পর্যন্ত গড়ায়। আর এ ব্যাপারে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজ্ঞরা। ফলে খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা ওঠে যে বিচারকই যদি বিচার প্রার্থী হন, সাধারণ মানুষ কোথায় যাবে? বিরোধীরা প্রশ্ন তুলছে। পুলিশের অনিয়ম ধরে ফেলায় বিচারকের নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠল মালদায়। সম্প্রতি একটি মামলার প্রেক্ষিতে বিষয়টি প্রকাশ্যে আসে। বিষয়টিকে ঘিরে শুরু হয়েছে হইচই।
কথায় বলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কিন্তু মালদার জেলার একটি ঘটনায় এটা বলা যায় যে বিচারকের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তার কারণ মালদা জেলার এডিজে পদমর্যাদার একজন বিচারক গত 13 জুন তার আদেশনামায় উল্লেখ করেছেন যে পুলিশের একাধিক অনিয়ম তিনি বারংবার রুখে দেওয়ার চেষ্টা করেছেন, আর সেই রুখে দেওয়ার ফলে পুলিশের রোষে পড়তে হয়েছে এবং রোষে পড়ার কারণে তার নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে বলেও তার নিজের আদেশনামায় উল্লেখ করেছেন। অভিযোগ ছিল যে টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ মামলার কেস ডায়েরি সিভিক ভলান্টিয়ারকে দিয়ে লিখিয়েছেন এক সাব ইন্সপেক্টর। এই সংক্রান্ত মামলার প্রেক্ষিতে বিচারক, সাব ইন্সপেক্টর এবং সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। গত 13 জুনের শুনানিতে মালদার চাঁচল আদালতের ওই বিচারক তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, সিভিক ভলান্টিয়ারকে দিয়ে কেস ডায়েরি লেখানোর অর্থ বিচার ব্যবস্থার প্রতি অবিচার। একই সঙ্গে নির্দেশনামায় বিচারক উল্লেখ করেন, এই অব্যবস্থা বন্ধ করার জন্য বারবার চেষ্টা করেছি, কিন্তু মালদা পুলিশ সুপার এবং চাঁচলের এসডিপিও সহযোগিতা মেলেনি। আদালতের স্বাভাবিক কাজে বারবার বাধা সৃষ্টি করা হয়েছে। এরই ফলস্বরূপ এই আদালতের নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হয়েছে। পুলিশের এই ব্যবহার ধৈর্যের সীমা ছাড়িয়েছে। নিম্ন আদালতের এই বক্তব্যের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে যায় পুলিশ। ইতিমধ্যে নিম্ন আদালতের ওই নির্দেশের ওপর 31 আগস্ট পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। বিচারকের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারের রিপোর্টও চেয়ে পাঠিয়েছে হাইকোর্ট। কেস ডায়েরি লেখাটা সিভিক ভলান্টিয়ারের কাজও নয়, তার সে অভিজ্ঞতাও নেই। এতে এইভাবে কেস ডায়েরি লিখলে মামলার ক্ষতি হয়। আজকের আমাদের রাজ্যে এই প্রতিশোধ স্পৃহাটা অত্যন্ত মাথাচাড়া দিয়ে উঠেছে। ক্ষমতার বাইরে গিয়ে কাজ করার এই যে প্রচেষ্টা এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ছোট করা, প্রতিষ্ঠানিক যে স্বাধীনতা আছে সেটাকে না মানা, আইনের শাসনকে না মানার এই যে প্রবণতা, এটা খুব খুব অন্যায়। আমার মনে হয় হাইকোর্টের এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ করা উচিত। পুলিশ থানা পুরোপুরি তৃণমূলের নেতাদের আদেশে নিয়ন্ত্রিত হচ্ছে। সিভিক ভলান্টিয়ারকে দিয়ে স্টেটমেন্ট রেকর্ড করানো শুধু বেআইনি শুধু না, এটা প্রকৃতপক্ষে ক্রিমিনাল জাস্টিসকে অবজ্ঞা করা। বিচারকের ওপর যদি এই হামলা হয় যে তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করা হচ্ছে, ইঙ্গিতটা কি? ইঙ্গিতটা তুমি বাইরে বেরো, তোমাকে আমরা খুন করে দেবো। হাইকোর্টের উচিত ডিজি পুলিশকে ডেকে এনে তাকে সাসপেন্ড করা। হাইকোর্টও সেই রকম যথাযথ ভূমিকা নিচ্ছেন না। আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করব যাতে এই বিষয়টাকে সর্বোচ্চ আদালতে দরকার হয়ে নিয়ে যাওয়া যায়। রাজ্য পুলিশের এক কর্তার দাবি, বিচারকের নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করা হয়নি। সেই বিষয়টি হাইকোর্টে জানানো হয়েছে। বিষয়টি অবশ্যই বিধানসভার অভ্যন্তরে তুলব। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত থাকেন না, না হলে আমি বিধানসভার অভ্যন্তরে পুলিশ মন্ত্রীকে এই প্রশ্ন করতাম যে এই যদি আপনাদের মনোভাব হয় যে কেউ প্রশ্ন করলেই তাকে কিভাবে হেনস্থা করব, তাহলে এর থেকে বলে দেওয়া উচিত যে এখানে গণতন্ত্র বলে কোনো তন্ত্র নেই, এখানে মমতাতন্ত্র বা কালীঘাট তন্ত্র এখানে পরিচালিত হয়। আমাদের মনে আছে কলকাতা হাইকোর্টে বিচারপতির রায় যখন তৃণমূলের পছন্দ হয়নি, তার কোর্ট এজলাস বয়কট করা হয়েছে, পোস্টার দেওয়া হয়েছে। আজও পর্যন্ত রাজ্যের সরকার এবং শাসক দল এবং প্রশাসন কে করেছে অপরাধ খুঁজে বার করতে পারেননি। এখান থেকেই বোঝা যায় যে যারা অপরাধ করছেন তারা দুষ্কৃতী এবং তাদের পিছনে রাজ্য সরকারের স্পষ্ট ইন্ধন আছে। বিষয়টি জানা নেই, যারা বিষয়টি দেখেন তারাই বলতে পারবেন। গোটা বিষয়টি নিয়ে আদালত ও প্রশাসনিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। এই বিষয়ে মালদার পুলিশ সুপারের সঙ্গে ফোনে এবং মেসেজে যোগাযোগ করা হলেও তিনি কোনো উত্তর দেননি। চাঁচলের এসডিপিও কোনো মন্তব্য করতে চাননি। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। আমরা ওরা বঙ্গ রাজনীতিতে এটা হচ্ছে চর্চিত শব্দবন্ধ। এবার উচ্ছেদ অভিযানের সঙ্গেও এক প্রকার যা জুড়ে গেল। দখল হওয়া জমি বাড়ি চিহ্নিতকরণে কি রাজনীতির রং লাগছে, এমনই অভিযোগ। আর এই অভিযোগে শোরগোল জলপাইগুড়িতে। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বিভিন্ন সরকারি জায়গা দখলমুক্ত করার অভিযানে নেমেছে প্রশাসন। গজলডোবায় খাস জমির ওপর গজিয়ে ওঠা দোকানগুলিকে উঠে যেতে 1 মাসের ডেডলাইন দেওয়া হয়েছে। সেই সঙ্গে চিহ্নিত হচ্ছে খাস জমিতে তৈরি হওয়া বাড়িগুলি। এখানেই বেঁধেছে বিতর্ক।
লোকসভা নির্বাচনে গজলডোবায় ভালো ফল করেছে বিজেপি। বেশ কয়েকটি পঞ্চায়েত পদ্ম শিবিরের দখলে। বিজেপির অভিযোগ, এই উচ্ছেদ অভিযানে রয়েছে রাজনীতি। বেছে বেছে দলের নেতাকর্মীদের বাড়ি জমি টার্গেট করা হচ্ছে। যারা কিনে নিয়ে যাচ্ছেন, দখল করছিল, কিনে নিয়েছিল, ওদের থেকে আমি কিনে নিছি। আর কিনে আর 4 বিক্রি হওয়ার পরে আমি কিনে নিছি। আর এখন এটা ডিপার্টমেন্টের জায়গা কি করে হয়ে গেল? আমার জায়গাটা নিয়ে এটা হচ্ছে টার্গেট। এখন পার্টিগত ব্যাপার না কিসের ব্যাপার, এখন কি করে বলবো? আপনি কি বিজেপি করেন? হ্যাঁ। সেই কারণে কি আপনার উপরে এটা একটা কি মনে হচ্ছে? বিজেপি যে বাসিন্দারা যারা বসে আছে তাদের বাড়িগুলো তদন্ত করছে বা ছবি তুলে নিচ্ছে। ওরা কি বিজেপির লোক আছে দেখে বা এখানে আমাদের বিজেপি পঞ্চায়েত জেতা দেখে ওরা এইসব করছে? মানে এদের এটা মানে ষড়যন্ত্র। যদিও প্রশাসনের দাবি, এই দখল হঠাতে আইন মেনেই পদক্ষেপ করা হচ্ছে। নেতাও থাকতে পারে, টিএমসি নেতাও থাকতে পারে বা অন্য দলের নেতাও থাকতে পারে। ওনারা লোকাল হিসেবে রয়েছেন, কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে যা আইনগত আছে সেটাই করবো, কারো কথা মতো করবো না। 63D জমি বা কে বার নামটা এখনো নথিভুক্ত আমরা করতে জানতে পারিনি। আমরা স্পেশাল করলাম যে সরকারি জমি বেআইনিভাবে কাউকে জোর দখল করতে দেওয়া যাবে, তার জন্য আমরা স্পেশাল আছি। যদিও জনপ্রতিনিধি প্রশাসনের যুক্তি মানতে নারাজ বিজেপি নেতাকর্মীরা। উচ্ছেদ অভিযানে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন তারা। আন্দোলনে নামার হুঁশিয়ারি তাদের গলায়। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। সাহা টেক্সটাইলের আনন্দ উদযাপন। সাহা টেক্সটাইলের কাঁচরাপাড়া শাখার 2য় বর্ষপূর্তি উদযাপনের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহা টেক্সটাইলের ম্যানেজিং পার্টনার সুকান্তিলাল সাহা। আমন্ত্রিত ছিলেন বিশিষ্ট অতিথিরা। সাহা টেক্সটাইল মণি, কাঁচরাপাড়ায়। মণি হচ্ছে আমার মায়ের নাম। শত মায়ের আশীর্বাদে এই প্রতিষ্ঠানটা আমাদের উদ্বোধন হয়েছিল 2 বছর আগে, আর তার 2 বছর পূর্তি উৎসব। তো সুতরাং সবাই আসবে এবং সমস্ত দেশের যা ক্রাফট বুনন শৈলীগুলো আছে সেগুলোকে নিয়ে সবাই কাজ করবে এবং সেগুলো নিয়ে পড়বে, তাতে একটা মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী।